সবাইকে কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফের সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। বিএসএফ এর সাথে বচসা লাগলে যাতে কোনোভাবে গ্রামবাসী বিএসএফ এর পাশে না দাঁড়ায়, এইরকম একটা মন্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় গিয়ে। যে মালদায় বাংলাদেশ আর ভারত সীমান্তে সুখদেবপুর এরিয়া যে সীমান্ত রয়েছে সেখানে কতটা উত্তপ্ত, এবং বিএসএফ এটাও জানিয়েছেন উচ্চ কর্তৃপক্ষকে যে এই পার্টিকুলারলি সুখদেবপুর এরিয়াটা অন্যতম ট্রানজিট রুট বানিয়ে ফেলেছে পাচারকারীরা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণে বলছেন যে বিএসএফ এর পাশে দাঁড়িও না। কেন? বিএসএফ ঠিকই নিয়েছে আমাদের, নাকি বিএসএফ এর ফ্যামিলি নেই, নাকি বিএসএফ এর মাথায় একটা দায়িত্ব পড়ে গেছে যে আমরাই একমাত্র যে ভারতকে প্রোটেক্ট করবে এবং বর্ডার দেখার দায়িত্ব আমাদেরই, বাকি লোকরা ঘাস খাক, বাকি প্রশাসন ঘাস খাক, আমার দেখার দরকার নেই। ঠিকই নিয়েছে বিএসএফ, এরকম মন্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী হয়ে, অদ্ভুত লাগে। তারপর আপনি বলছেন যে এই বাণিজ্যর ব্যাপারটা, বাণিজ্য তো বেশ ভালোই বোঝেন, এরকম একটু চাকরি ব্যাপারটা বুঝলে তো পারতেন। আপনার কি মনে হয় সবাই কি এমবিএ চাওয়ালা হয় নাকি চায়ের দোকান খুলে খুলে? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি জানতাম তিনি এইরকমই বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন, আর তিনি অ্যাজ ইউজুয়াল সেই একই ঘিসিপিটি কথা বললেন। সেখানে সব থেকে মারাত্মক বিষয় যেটা হলো সেটা হচ্ছে আরজি করকে নিয়ে তিনি ফেরও কথা তুললেন। মালদায় ডিএসএ স্টেডিয়ামে এসে তিনি আরজি কর কথাটা তুলে প্রমাণ করে দিলেন যে আমি পলিটিক্স করছি। এটা আমার কাছে একটা টপিক, কারণ নির্যাতিতার বাবা কি বলছে, মা কি বলছে, কে কি ভাবলো আমাকে নিয়ে, তার থেকে আমি অনেক বেশি চিন্তিত আমার 10 কোটি লোক যারা নির্যাতিতার বাবার ভয়েস শুনতে পায়নি, তারা যেন আমার মাধ্যমে জানতে পারে যে আমি নির্যাতিতার পাশে দাঁড়িয়ে এবং ফাঁসির অর্ডার আনছি। সেটা তো হলো ঠিক আছে, আপনি পলিটিক্স করছেন, আপনার কাজই এটা করা, তো ভালো কথা আপনি করছেন। কিন্তু এ কি করলেন আপনি যে বিএসএফ এর সাথে বচসা হলে কেউ ভাই যেও না গ্রামবাসী? কেন? কাঁটাতারের বেড়া হয়ে গেলে ওপার থেকে লোক এপারে আসতে পারবে না সেই কারণে? ভোটের টাইমে বাংলাদেশ থেকে প্রচুর লোক যে ওপার থেকে এপারে এসে ছাপ্পা মারে সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি, এটা লুকোনোর কিছু নেই। কারণ লাস্ট আমরা 15 বছর ধরে যা ইলেকশন দেখছি, লাস্ট 10 বছর তো আমরা কনফার্ম হয়ে গেছি যে ইলেকশন কিভাবে হয়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন যে মালদা, কালিয়াচক, বাংলাদেশ ভারত সীমান্ত কি পরিমাণ পাচার কাজ চলছে, একদম অবাধে চলছে, যেখানে ঝুন্ডে ঝুন্ডে আসে এই পাচারকারীরা এবং বিএসএফ এর ওপর চড়াও হয়। এই সেম ঘটনা কালকে ঘটেছে, যেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা শব্দ খরচ করেননি। কোচবিহারের নারায়ণগঞ্জ সীমান্তে যেখানে পাচারকারীদেরকে তাড়া করতে গিয়ে বিএসএফ এর ইট লাগে এবং আহত হয় একজন বিএসএফ। কই মুখ্যমন্ত্রী, আপনি তো তাকে নিয়ে একটা কথা বললেন না? আমি মানলাম যে ফিরাদ হাকিম আপনার খুব ক্লোজ, আপনার খুব কাছের, তাকে আপনি ডিরেক্ট ওয়েতে সাপোর্ট করতে পারেননি, বাট ইনডিরেক্ট ওয়েতে বুঝিয়ে দিলেন যে সীমান্তে গিয়ে জয় শ্রীরাম করার কোনো দরকার হয়নি, বিএসএফ তো কেন্দ্রের, সুতরাং গ্রামবাসী তোমরা যেও না, আমাদের প্রশাসন বুঝে নেবে। আপনার প্রশাসন বেশি বুঝে নিচ্ছে, ওখানেই তো সমস্যা। শুধু এটাই নয়, এতটা জঙ্গি অ্যাক্টিভিটি বেড়ে গেছে বর্ডার এরিয়াতে। ইনফ্যাক্ট বাংলাদেশে সব থেকে বড় খবর আমি আপনাদেরকে দিচ্ছি যে বাংলাদেশের সূত্র থেকে আমি জানতে পেরেছি যে আইএসআই চিফ যিনি বাংলাদেশে নেমেছেন, ভাবুন, ফ্লাইটে করে, যেটার নাম হচ্ছে EK586 ফ্লাইটে নেমেছেন, এবং যাকে রিসিভ করেছেন বাংলাদেশের ডিজিএফআই এর ব্রিগেডিয়ার মেহেদি। ডিজিএফআই মানে হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। ভাবতে পারছেন আপনারা যে পাকিস্তানের ইন্টেলিজেন্স চলে আসছে বাংলাদেশে, বাংলাদেশের ইন্টেলিজেন্স রিসিভ করছেন, মানে কি পরিমাণ এনারা অ্যাক্টিভ হয়েছে বাংলাদেশকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য, বা যা সমস্ত জঙ্গি অ্যাক্টিভিটি যা সমস্ত দেখছেন সমস্ত ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ তারা অ্যাক্টিভ হচ্ছে। সেখানে আমরা এখনো পর্যন্ত এটাই চেয়ে যাচ্ছি যে ভাই ঝগড়া অশান্তি না হয়, সীমান্তে ফেন্সিং এর কাজটা হোক, আমরা আমার জায়গায় তোমরা তোমার জায়গায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না, বিএসএফ এর পাশে যেন তোমরা দাঁড়িও না, এরকম একটা উস্কানিমূলক মন্তব্য মুখ্যমন্ত্রী দিয়ে গেলেন, যেটা আমি জানতাম এটা ইউজুয়াল ছিল। আমি বলেছিলাম যে ভাই আপনি এবার এই বিষয়টাকে একটুখানি সিএম হিসেবে দেখবেন, বাট না, তিনি প্রমাণ করে দিলেন তিনি টিএমসির সিএম। বুঝে গেলাম আপনি আপনার দলের লোকের বিরাট হেল্প করে দিলেন। আচ্ছা,
কি কেস? চা বিস্কুট ঘুগনির দোকান খুলে নাও, বাণিজ্য করো। আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন, অনেকে বলে চাকরি হয়, চাকরি দিয়েছি 10 লাখ। আচ্ছা, এই যে আপনি কথা বলেন না, আমার খুব ইরিটেট লাগে। এই ITI, পলিটেকনিক, ডিপ্লোমা, ডিএড, এটাতে আটকান কেন? একটু উচ্চ লেভেলে ভাবতে পারেন না? একটু উঁচু, যারা আরো একটু বেশি এডুকেটেড, তাদের চাকরির কথা। ও, তারা রাস্তায় বসে আছে না, সেই কারণে আপনি পলিটেকনিকে 10 লক্ষ চাকরি দিয়েছেন। আর এটা আমাকে মানতে হবে, যেখানে আমি একজন যিনি সরকারি ফার্মেসিতে ট্রাই করেছি এবং আমার 2বার নাম এসছে, তার মধ্যে 1বার নাম তো এসেছেই, 2nd বার নাম আসতে 1 বছর টাইম লাগলো, এবং 3rd কল নাকি ইন্টারভিউ পাওয়ার, কিন্তু এখন আমি সেটা পাইনি। পাবো কি পাবো না জানি না, রিজেক্ট হলেও জানতে পারবো, সরকার নাকি জানিয়ে দেয়, কিন্তু সেটা এখনো আসেনি। আমি 2nd বার কল পেয়েছি 1 বছর পরে অ্যাপ্লাই এর। মানে ইয়ার কি মারছেন? চাকরির কথা আপনার মুখে মানায় না। আচ্ছা, আপনি বলেন বিরাট লাভ হয়। হ্যাঁ, হয়তো চায়ের দোকানে লাভ হয়, ঘুগনির দোকানে লাভ হয়। তাহলে আপনার ফ্যামিলি থেকে কজন চা বিক্রি করছে? ও, আপনার তো মনে হয় অভিষেক ব্যানার্জি কিছু, ডাক্তার বা উকিল অভিষেক ব্যানার্জি কি করেন? চা বিক্রি করেন না নিশ্চয়ই, বিরাট বড় ব্যবসাদারও তো নয়। ওনাকে দিয়ে শুরু করা হোক। বেশি বলে ফেলছি হয়তো। আচ্ছা, টিএমসি সাপোর্টার যারা নেতা আছে, যারা নেতাগিরি করে বেড়ায়, তারা চা বিক্রি করে, ঘুগনি বিক্রি করে? তাহলে আপনি মানে এই পশ্চিমবঙ্গের যুবাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন তারা চায়ের দোকান খুলবে, ঘুগনির দোকান খুলবে? আর একজন সিএম হয়ে আপনি এটা বলছেন? হজম করলাম। আচ্ছা, বলতে বলতে আপনি বলতে লাগলেন যে সুপ্রিম কোর্টে নাকি আপনি নামি দামি দামি উকিল দাঁড় করাচ্ছেন। আই অ্যাকসেপ্ট দ্যাট। হ্যাঁ, আপনি করাচ্ছেন, কিন্তু তারপরে লাইনটা মিথ্যা কেন ছিল? আপনি বলছেন নাকি অনেক চাকরি আটকে গেছে হাইকোর্টের রায়, তাই চাকরি দেওয়ানোর জন্য আমি এত টাকা খরচা করে নামি দামি উকিল দাঁড় করাচ্ছি। এটা তো ডাহা মিথ্যে কথা। কারণ মধ্যশিক্ষা পর্ষদ তো তা বলছে না। মধ্যশিক্ষা পর্ষদ বলছে যে চাকরি যদি চলে যায়, আমি চাকরি যাওয়া নিয়ে ভাবছি না, আমরা ওরিড যে চাকরি যদি সবার একসঙ্গে চলে যায় তো শিক্ষা পরিকাঠামো ভেঙে যাবে। তো দুর্নীতি করার আগে ভাবেননি কেন? 2021 সালে পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার আগে পর্যন্ত ভুড়ি ভুড়ি টাকা খেয়েছে, 50 কোটি টাকা অর্পিতার বাড়ি থেকে বেরোচ্ছে। ওটা কোন দুর্নীতির টাকা ছিল? আপনি কথা বলছেন যে সুপ্রিম কোর্টে লয়ার দিচ্ছি, বলুন না নামি দামি লয়ার দিচ্ছি সুপার নিউমারি পোস্টের জন্য। তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারেননি? 1 বছরের মধ্যে পোর্টাল থেকে মিরর ইমেজ ডিলিট করে দাও। ভাই বুঝি, এত নির্লজ্জ রাজনীতি করতে লেগেছেন আপনি। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো মুখ দেখাতে পারতো না, বা টপিকটাই তুলতো না, যেটা সমাজে ভয়ঙ্কর ইম্প্যাক্ট ফেলেছিল। আরজি কর, আমি বললাম যে মমতা ব্যানার্জি পলিটিক্স করবেন, আপনি তাই করছেন। আপনি তাই করছেন এবং তাই করলেন। আপনার কি প্রয়োজন ছিল এই মালদা ডিএসএ স্টেডিয়ামে গিয়ে, যেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, সেখানে আরজি করকে নিয়ে কথা তোলার? কিন্তু টপিকের সঙ্গেই যায় না। ঘুঘুর বাসা ডায়লগও ম্যাচ করে যাচ্ছে। কেমন যেন সন্দীপ ঘোষ বলতেন যে আমাকে আরজি করে আমি ঘুঘুর বাসা ভেঙেছি, আপনিও বলছেন ঘুঘুর বাসা হতে দিও না। কেমন ডায়লগটাও ম্যাচ করে যাচ্ছে না। আমি বেশি কমেন্ট করতে চাই না, আমি এটুকুই বলতে চাই যে যেটুকু আপনি বলছেন আমি জানি আপনি হয় ইন্টেনশনালি এসব করেন কন্ট্রোভার্সিয়াল, আদারওয়াইজ এই মালদায় গিয়ে আপনি সীমান্ত এরিয়াকে নিয়ে এক তো হচ্ছে আপনার ভাই কিসের চিন্তা? আপনি তো ভারত সরকারের কাজ করে দিচ্ছেন যে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে, আমরাই চাই না। তো আপনি কেন মাতব্বরি মারছেন? আপনি ভারত সরকার না তো, মুখ্যমন্ত্রী। তো যেটুকু আপনার কাজ সেটুকু করুন না। আপনার প্রশাসনকে বলুন যাতে সীমান্তে যে বিএসএফ বর্ডার দেওয়ার কাজ করছে সেখানে থাকে, সেটাতে ফোকাস করুন না। গ্রামবাসীকে কেন বলছেন যে আপনারা যেন না? ভাই, দুর্নীতির না একটা লিমিট থাকা দরকার। এটা এক্সট্রিম লেভেলে যাচ্ছে। আর যেখানে যত জঙ্গি বেরোচ্ছে গোটা ভারত থেকে, তার অর্ধেকের বেশি, অর্ধেক তো আমি মানে কমই বলে ফেললাম, 80% পশ্চিমবঙ্গে ঘাপটি মেরে বসে থাকছে, মুখ লুকিয়ে বসে থাকছে। সেটা নিয়ে আপনি কথা বলুন, ওইটা নিয়ে বলার হিম্মত নেই।
যাই হোক, আমি আর আপনার বক্তব্য নিয়ে কি বলবো, আমি তো জানি আপনি এরকমই বক্তব্য রাখেন, বাকি তো বাংলার মানুষই আপনার বক্তব্য শুনতে পাচ্ছেন, তারাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে তারা কি মনে করছে। আমি আজকে এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।